এর আগের সেশনে আমরা যে পার্সন সিটিং ইন অ্যান ওপেন কারের অঙ্কটা ডিসকাস করেছিলাম তার অপশানটা একটুখানি আমার ভুল হয়েছিল দেওয়া। আমরা দেখেছিলাম যে লোকটার সাপেক্ষে বলটা সামনের দিকে এরকম লোকটার সাপেক্ষে বলটা উল্লম্ব গতি সম্পন্ন করবে, এইভাবে নিচের দিকে নেমে আসবে, এবং পার্সন বি এর সাপেক্ষে বলটা প্রাসের গতি প্রজেক্টাইল মোশন সম্পন্ন করবে। কিন্তু সেই সময় এও খানিকটা এগিয়ে যাবে এবং আফটার সাম টাইম এ বলটাকে ক্যাচ করে নেবে। তাহলে এখানে অপশানটা দাঁড়াবে, এই যুক্তিটা আমরা ঠিক দিয়েছিলাম কিন্তু অপশানটা ভুল দিয়েছিলাম। ইন দ্য কার টু দ্য সাইড অফ দ্য পার্সন আমরা বলেছিলাম, কিন্তু সেটা হবে না। লাস্ট অপশানটা আমার দেখতে পাইনি আমি। এক্স্যাক্টলি ইন দ্য হ্যান্ড উইথ 3 ট্যাপ, ডি হবে আনসার। তার মানে লোকটা আফটার অল বলটাকে ক্যাচ করে নেবে। এই অঙ্কটা আমরা আরেকবার আসছি, এই অঙ্কের আরেকটা আমরা ভ্যারিয়েশনও দেখব। তার আগে একবার এটাকে রিভাইজ করে নেওয়া যাক যে জাস্ট আফটার রিলিজ কী হয়। আমরা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি দেখি তাহলে ট্রান্সফার অফ ভেলোসিটি হয়। ট্রান্সফার অফ ভেলোসিটির অর্থ হচ্ছে তার যা রিলেটিভ ভেলোসিটি হবে ব্যক্তির সাপেক্ষে, তার সঙ্গে ব্যক্তির ভেলোসিটি অ্যাড হয়ে যাবে। দ্যাট উইল বি দ্য ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক আছে, ট্রান্সফার অফ ভেলোসিটি মানে ভেলোসিটি অফ পার্সন অ্যাড হয়ে যাবে। আর ট্রান্সফার অফ অ্যাক্সিলারেশন বিফোর রিলিজ তো ঠিক আছে হবে, কারণ সেখানে কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে, সেক্ষেত্রে বলের অ্যাক্সিলারেশন গার্ডের অ্যাক্সিলারেশনের সমান হবে। সেখানে বলটাকে যেহেতু ধরে রয়েছে তো অভিকর্ষজ ত্বরণকে নর্মাল রিয়াকশান প্রশমিত করে দেবে এবং বলটার অ্যাক্সিলারেশন হবে কারের অ্যাক্সিলারেশনের সমান। আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আফটার রিলিজ, জাস্ট আফটার রিলিজ, দিস ইজ জাস্ট আফটার রিলিজ, জাস্ট আফটার রিলিজ কিন্তু অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না। অর্থাৎ বলের অ্যাক্সিলারেশন হচ্ছে তার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, এবং ব্যক্তির অ্যাক্সিলারেশন কিন্তু সেক্ষেত্রে যোগ হবে না, ব্যক্তির অ্যাক্সিলারেশন যোগ হবে না। ঠিক আছে, তাহলে এবার এই অঙ্কটাকে আরেকবার আমরা দেখে নেওয়া যাক, কারণ এখানে অনেকগুলো কনসেপ্ট বলার ফলে এই অঙ্কটা বেশ কনফিউজিং হয়ে গিয়েছিল, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমরা সিচুয়েশানটা দেখেছি, বি পার্সন গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছে, বি পার্সন হচ্ছে গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে রয়েছে, এ পার্সন কারের মধ্যে রয়েছে, কার একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, এ পার্সন একটা বলকে তার সাপেক্ষে ইউ রিলেটিভ ভেলোসিটিতে ওপর দিকে ছুড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে উইথ রেসপেক্ট টু এ বলের ভেলোসিটি এটা বলে দেওয়া আছে যে উইথ রেসপেক্ট টু এ বলের ভেলোসিটি হচ্ছে ভি ইউ রিলেটিভ। তো তার সাপেক্ষে বলের অ্যাক্সিলারেশন যদি আমরা এটাকে বের করি, তার সাপেক্ষে বলের অ্যাক্সিলারেশন সেটা বের করা কঠিন, একটুখানি কনফিউজিং হতে পারে। উইথ রেসপেক্ট টু এ আমরা বলের অ্যাক্সিলারেশন বের করব উইথ রেসপেক্ট টু এ। তাহলে উইথ রেসপেক্ট টু এ, তাহলে এটাকে আমরা লিখতে পারি আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দিয়ে, অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আর অ্যাক্সিলারেশন মাইনাস অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। রাইট, তাহলে এবার একবার গ্রাউন্ড ফ্রেমের জন্য দেখে নেওয়া যাক। গ্রাউন্ড ফ্রেমে বি এর জন্য আমি বলেছি যে গ্রাউন্ড ফ্রেম থেকে দেখলে জাস্ট আফটার রিলিজ ভেলোসিটি ট্রান্সফার হয়, তাহলে ইউ রিলেটিভ তার সঙ্গে ভি ভেলোসিটিটা গাড়ির ভেলোসিটি বা পার্সোনাল ভেলোসিটি যেটা ট্রান্সফার হয়ে যায়, এবং অ্যাক্সিলারেশন কিন্তু ট্রান্সফার হয় না। জাস্ট আফটার রিলিজ বলের অ্যাক্সিলারেশন থাকে জি নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ একমাত্র। তাহলে এ অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হচ্ছে আমার জি, নিচের দিকে রয়েছে, আমি জি লিখছি, ডিরেকশনটা অ্যারো সাইনের মাধ্যমে দেখিয়ে দেব। আর অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত, দ্যাট ইজ 0, কারণ এই গাড়িটার মধ্যে কোনো অ্যাক্সিলারেশন নেই, সামনের দিকে বা ওপর নিচে কোনো অ্যাক্সিলারেশন নেই। তাহলে অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু এ দাঁড়াবে জি, এবং তার ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশন ভেক্টর একে অন্যের সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, একে অন্যের বিপরীতমুখী এবং সমান্তরাল, অ্যান্টি প্যারালাল বলা হয় একে। তাহলে এক্ষেত্রে গতি কীরকম হবে, পাথ হবে লিনিয়ার। এবং লোকটা কি দেখবে, আমি এখানে এঁকে রেখেছি, লোকটা এ দেখবে বলটাকে ওপর দিকে উঠতে, যেহেতু জি নিচের দিকে কাজ করছে, ইউ ওপর দিকে, সুতরাং একসময় ভেলোসিটি 0 হবে এবং তারপর নিচের দিকে ভেলোসিটি নিয়ে বলটা নেমে এসে লোকটারই হাতে পড়বে। তাহলে এর সাপেক্ষে করে নিয়ে আমরা অপশানটা বলে দিতে পারি যে বলটা কোথায় পড়বে, এক্স্যাক্টলি ইন দ্য হ্যান্ড উইথ 3 ট্যাপ। এখানে মনে রাখতে হবে যে লোকটা যখন বলটাকে ক্যাচ করবে এমন হবে না যে বি গ্রাউন্ডে দাঁড়িয়ে দেখবে যে বলটাকে লোকটা ক্যাচ করলো না। বলটার গতির অভিমুখ এ এবং বি উভয়ের সাপেক্ষে ডিফারেন্ট হতে পারে,
বি প্রজেক্টাইল মোশন দেখবে, এ ভার্টিক্যাল রেক্টিলিনিয়ার মোশন দেখবে। কিন্তু এই যে ইভেন্ট, যে বলটাকে ক্যাচ করলো, সেটা এও বুঝতে পারবে এবং বিও দেখতে পারবে, এটা স্বাভাবিক কথা। আচ্ছা, উইথ রেসপেক্ট টু বিও একবার দেখে নেওয়া যাক। উইথ রেসপেক্ট টু বি আমি বলেছি যে ভেলোসিটি ভেক্টর এভাবে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ গাড়ির ভেলোসিটি অ্যাড হয়ে যাবে, আর জি হচ্ছে নিচের দিকে। তাহলে টোটাল নেট ভেলোসিটি থাকবে ইউ রিলেটিভ আর ভি রিলেটিভের লব্ধি বরাবর, এইরকমভাবে কোনোভাবে, আর জি ভেক্টর নিচের দিকে। তাহলে এটা হচ্ছে ইউনেট, এর নাম দিলাম ইউনেট। তাহলে ইউনেট আর জি অর্থাৎ অ্যাক্সিলারেশন, এই দুয়ের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে নট 0 ডিগ্রি অর নট 180 ডিগ্রি, তাদের আদার দ্যান দেয় কোনো একটা অ্যাঙ্গেল। সুতরাং সেক্ষেত্রে পাথ কীরকম হবে? বিয়ের সাপেক্ষে পাথ হবে প্যারাবোলিক। কিন্তু আমরা দেখেছি বিয়ের সাপেক্ষে পাথ প্যারাবোলিক হলেও যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই, সুতরাং এক্স অ্যাক্সিস বরাবর বলটা ভি কনস্ট্যান্ট ভেলোসিটিতে এগিয়ে যাবে এবং গাড়িটাও ভি কনস্ট্যান্ট। এখানে দেখে নাও, এখানে বি এর সাপেক্ষে পথ হচ্ছে প্যারাবোলিক। এবার বি কি দেখবে? বলটাকে এরকম প্যারাবোলিক পথে যেতে বি এর সাপেক্ষে বলটার সামনের দিকের ভেলোসিটি অর্থাৎ হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক আছে, আমরা এখানে বের করে রেখেছি ভি। আর গাড়িরও ভেলোসিটি হচ্ছে সামনের দিকে ভি। তাহলে টি সময় পরে যদি বলটা ড্রপ করে, তাহলে কোথায় ড্রপ করবে? না, বলটাও যে দূরত্ব যাবে, গাড়িটাও সেই দূরত্ব যাবে, সুতরাং বলটা ডিরেক্টলি লোকটার হাতের মধ্যে ড্রপ করবে। তাহলে অপশান ডি হবে এখানে আমার রাইট অপশান। যদি লোকটা ধরার অবস্থায় না থাকতো তাহলে হয়তো লোকটার মাথায় পড়তো বা তার পাশে পড়ে যেত, কিন্তু এখানে এটা হচ্ছে অপশান হবে। আচ্ছা, এই অঙ্কটাকে একটু টুইস্ট দেওয়া যায় যে যদি এই গাড়ির ভেলোসিটিটা কনস্ট্যান্ট না থেকে কোনো একটা অ্যাক্সিলারেশনে যায়, সেটা আমরা দেখে নেওয়া যাক। এখানে বলেছে একই রকম সব কিছু, গাড়ির ইনিশিয়াল ভেলোসিটি মেনশন করা আছে এবং গাড়ির মধ্যে একটা অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে। তাহলে এখানে পাথ অফ বল উইথ রেসপেক্ট টু এ উইথ রেসপেক্ট টু বি কী হবে? প্রথমে আমরা গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে করে নিই, কারণ সেটা সহজ করা। আমরা ট্রান্সফারের কনসেপ্ট পড়েছি। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অর্থাৎ বি এর সাপেক্ষে আমরা দেখছি। তাহলে বি এর সাপেক্ষে কী দেখব? বলের মধ্যে ভেলোসিটি ট্রান্সফার হবে। বলের মধ্যে প্রথমে ভেলোসিটি ব্যক্তির জন্য দেওয়া ছিল ইউ রিলেটিভ, এবং ব্যক্তির অর্থাৎ গাড়ির ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউসি, এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে তার মধ্যে নেট ভেলোসিটি এই বরাবর কোথাও হবে, এই দুয়ের লব্ধি বরাবর এইরকম কোনো একটা অ্যাঙ্গেলে হবে। ঠিক আছে, আচ্ছা, তার অ্যাক্সিলারেশন এখানেই আমরা লিখে দিই। অ্যাক্সিলারেশন, যেহেতু অ্যাক্সিলারেশন জাস্ট আফটার রিলিজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না, সুতরাং বলের মধ্যে অ্যাক্সিলারেশন কী থাকবে? তার অভিকর্ষজ ত্বরণের জনিত অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে সেই অ্যাক্সিলারেশন হচ্ছে নিচের দিকে জি। তাহলে দেখো, এটা হচ্ছে ইউ নেট লেখা যাক। তাহলে ইউনেট এবং জি এর মধ্যে 0 বা 180 ডিগ্রি ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল রয়েছে, এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্লাস সামথিং। তাহলে বি এর জন্য তো পথ হবে প্যারাবোলিক, এটা তো একই রকম হবে। তাহলে গাড়ির অ্যাক্সিলারেশন দেওয়া থাক না দেওয়া থাক, গাড়ির অ্যাক্সিলারেশন ত্বরণ ট্রান্সফার হয় না বলের মধ্যে জাস্ট আফটার রিলিজ, গ্রাউন্ডের সাপেক্ষে দেখলে। তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে তো পাথটা একই রকম হবে প্যারাবোলিক, অর্থাৎ এখানে প্রজেক্টাইল মোশনের মধ্যে হবে। দেখতেই পাচ্ছ ইউ এরকমভাবে যাচ্ছে, তাহলে পাথটা হবে এরকম প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট হচ্ছে এর সাপেক্ষে কি হবে। তাহলে আমরা এক কাজ করি, এটাকে কপি করে নিই। এর সাপেক্ষে জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে দেখো, প্রথম কথা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো আমরা এটা আগেই বের করেছি, রিলেটিভ ভেলোসিটি তো ইউ রিলেটিভই থাকবে। গাড়ির অ্যাক্সিলারেশন, গাড়ির একটা ভেলোসিটি দেওয়া আছে, কিন্তু দরকার নেই, লোকটা ভেলোসিটি দিয়েছিল ইউ রিলেটিভ, তাহলে বলের ভেলোসিটি লোকটার সাপেক্ষে হবে ইউ রিলেটিভ। যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা গ্রাউন্ড ফ্রেমের জন্য রিলেটিভ ভেলোসিটি বের করেছি, আর লোকটার বা গাড়িটার ভেলোসিটি দেওয়া আছে, লোকটারও ভেলোসিটি হচ্ছে ইউসি সামনের দিকে, তার অ্যাক্সিলারেশনে হচ্ছে এসি লিখি, এসি সামনের দিকে 12 মিটার পার সেকেন্ড, সেটা পরে ডিসকাস করবো, আগে ভেলোসিটি বের করে নেওয়া যাক। তাহলে আমরা যদি এটাকে রিলেটিভ ভেলোসিটি একদম ম্যাথামেটিক্যাল ফরম্যাটে লিখি, তাহলে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু এ, রাইট?
ভি, আমি ইউ এটাকে ধরে নিচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটি যাই হোক, দ্যাট উইল বি ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। দ্যাট উইল বি ভেলোসিটি অফ বল কী কী দেওয়া ছিল, ইউ রিলেটিভ ইউ সি আই ক্যাপ প্লাস ইউ রিলেটিভ জে ক্যাপ মাইনাস এর ভেলোসিটি কি, এর ভেলোসিটি হচ্ছে সামনের দিকে, ইউ সি আই ক্যাপ, এই দুটো বিয়োগ করলে ইউ রিলেটিভ জে ক্যাপ বরাবর থাকে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হলে আমরা এই ধরনের এইভাবে একদম ম্যাথামেটিক্যাল ফর্মে রিলেটিভ ভেলোসিটির ম্যাথামেটিক্যাল ফর্মে আমরা ইউ রিলেটিভ বের করে নিতে পারি, কিন্তু এটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। আচ্ছা, এবার অসুবিধা হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য। যদি আমাকে উইথ রেসপেক্ট টু এ অ্যাক্সিলারেশন বের করতে, অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু এ, এটা আমরা ম্যাথামেটিক্যালি আগে সলভ করার চেষ্টা করি। বলেছে যে এটার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার বলের অ্যাক্সিলারেশন গ্রাউন্ডের সাপেক্ষে আমরা বের করে রেখেছি, কোথায় গেল, আচ্ছা গ্রাউন্ডের সাপেক্ষে, এই যেখানে বের করেছিল গ্রাউন্ডের সাপেক্ষে হচ্ছে জি হয়, কারণ অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না, তাহলে জি, তাহলে এখানে আমরা ভেক্টর সাইন শুদ্ধ লিখি, তাহলে জি ইন্টু মাইনাস জে ক্যাপ মাইনাস অ্যাক্সিলারেশন অফ এ কী দেওয়া রয়েছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা এসি লিখছি, এ অফ কার বা এ অফ এ লেখা যায় যা ইচ্ছা, দ্যাট ইজ সামনের দিকে রয়েছে, তাহলে এ সি আই ক্যাপ, তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস এসি আই ক্যাপ মাইনাস জি জে ক্যাপ, অর্থাৎ যদি আমি এটাকে ভেক্টর সাইন দিয়ে লিখি মাইনাস এসি এই দিকে এবং জি নিচের দিকে, রাইট। এটাকে আমরা ভেক্টর আমরা যেমনভাবে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করেছিলাম রিলেটিভ মোশন বের করার, সেভাবেও করতে পারি। আমরা কী কী জানি দেখে নেওয়া যাক। বলের মধ্যে গ্রাউন্ডের সাপেক্ষে অ্যাক্সিলারেশন হচ্ছে জি নিচের দিকে, পার্সনের নিজের ভেলোসিটি এটা হচ্ছে পার্সন এর নিজের অ্যাক্সিলারেশন হচ্ছে সামনের দিকে 12, তাহলে পার্সনের সাপেক্ষে বের করতে গেলে উইথ রেসপেক্ট টু এ বের করতে গেলে আমরা লোকটার অ্যাক্সিলারেশনকে 0 করব, দেন একে উল্টে অ্যাড করে নেব 12-র সঙ্গে, দ্যাট ইজ মাই এই ছবিটা 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর ভ্যালু কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নেট অ্যাক্সিলারেশন কীরকম দাঁড়াবে, এদের দুয়ের লব্ধি বরাবর এইরকমভাবে, এবং তার ম্যাগনিটিউড হবে √10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এবার দেখো বলটার মধ্যে কী কী দাঁড়াচ্ছে, তাহলে ফিগারটা কীরকম, বলের মধ্যে ভেলোসিটি অ্যাক্সিলারেশন 2 রাখবো আমরা উইথ রেসপেক্ট টু এ দেখছি, বলের মধ্যে এর সাপেক্ষে ভেলোসিটি হচ্ছে ইউ রিলেটিভ ওপর দিকে, নেট অ্যাক্সিলারেশন এটা হচ্ছে এ নেট নাম দিলাম, রাইট। তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে এ নেট এই বরাবর, ম্যাগনিটিউড নিয়ে আমার অত কাজ নেই। এবার দেখো খুব ভালো করে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা যখন গাড়ির ভেলোসিটি যখন কনস্ট্যান্ট রেখেছিলাম তখন এর কোনো অ্যাক্সিলারেশন ছিল না, তাহলে সে দেখেছিল বলটাকে ওপর দিকে গিয়ে নিচের দিকে নেমে আসতে, এই সময় এর সাপেক্ষে বলের অ্যাক্সিলারেশন ছিল জি, এবং ভেলোসিটি ভেক্টর অ্যাক্সিলারেশন ভেক্টর একে অন্যের উপর দিকে একে অন্যের অ্যান্টি প্যারালাল হওয়ার জন্য বলের সে সরলরৈখিক উল্লম্ব গতি দেখতে পেয়েছিল, কিন্তু এক্ষেত্রে এ কী দেখতে পাবে, অ্যাক্সিলারেশন এবং রিলেটিভ ভেলোসিটি এবং রিলেটিভ অ্যাক্সিলারেশন ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 180 ডিগ্রি অর 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সে কি কেমন করে, তার কাছে বলের পথ কীরকম হবে, বলের গতির পথ কীরকম হবে, ট্র্যাজেক্টরি কীরকম হবে, দ্যাট উইল বি প্যারাবোলিক। এবং আমি বলেছিলাম যে প্যারাবোলিক করার জন্য এ নেট এই অ্যাক্সিলারেশনের তাকে সমতরণ হতে হবে, তার ম্যাগনিটিউডকে সেম হতে হবে, তাহলে এখানে দেখো এ নেটের ভ্যালু এখানে সেম রয়েছে, তার ম্যাগনিটিউড ডিরেকশন দুই সেম রয়েছে, কারণ এসিও কনস্ট্যান্ট, জিও হচ্ছে সময়ের সঙ্গে কনস্ট্যান্ট। এবার পাথটা প্যারাবোলিক হলো, কিন্তু এখানে যদি আরেকটু ভালো করে দেখি যে পাথটা কীরকম, কোন ডিরেকশানে সে যেতে দেখবে, তাহলে আমি সম্পূর্ণ ডিরেকশানটা বের করতে পারবো না, কিন্তু জাস্ট আফটার রিলিজ আমরা একটু ডিরেকশানটাকে বের করতে পারি। দেখো জাস্ট আফটার রিলিজ কী দেখতে পাচ্ছে, বলটাকে এ দেখতে পাচ্ছে, এখানে আমরা উইথ রেসপেক্ট টু এ দেখছি,
বলটাকে দেখতে পাচ্ছে জাস্ট আফটার রিলিজ ওপর দিকে ইউ রিলেটিভে যেতে। তার অ্যাক্সিলারেশন হচ্ছে একটা হচ্ছে জি নিচের দিকে, এই অ্যাক্সিলারেশনটাকে অন্য কালিতে লিখি, অ্যাক্সিলারেশন হচ্ছে জি নিচের দিকে এবং এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ ডিরেকশানে এসি, রাইট। এবার ভালো করে দেখো, এখানে এসি হচ্ছে গ্রেটার দ্যান জি, তাহলে নেট অ্যাক্সিলারেশন তো এইরকমভাবে এইরকম কোনো ডিরেকশানে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার ভালো করে দেখো, আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে আলাদাভাবে দেখব। এক্স অ্যাক্সিস বরাবর কী দেখতে পাবো? এক্স অ্যাক্সিস বরাবর দেখতে পারবো যে ভেলোসিটি ভেক্টরটা উপর দিকে এবং অ্যাক্সিলারেশন ভেক্টরটা নিচের দিকে, অ্যান্টি প্যারালাল। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর লোকটা দেখতে পাবে যে লিনিয়ার মোশন করলো, অর্থাৎ একইভাবে আগের মতোই ওপর দিকে উঠে গেল, নিচের দিকে নেমে এলো। এটা হচ্ছে, আমি ভুল করলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতে পাবে, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস। তাহলে লিনিয়ার ভার্টিক্যাল মোশন দেখতে পাবে। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর এবার ব্যাপারটা আলাদা হয়ে যায়, যার জন্য প্যারাবোলিক মোশন শুরু হবে। এক্স অ্যাক্সিস বরাবর কি দেখতে পাচ্ছে? সেখানে ভেলোসিটি ভেক্টর হচ্ছে 0, এইখানে ভেলোসিটি ভেক্টর হচ্ছে 0, অ্যাক্সিলারেশন পিছন দিকে রয়েছে এসি, ঠিক আছে। আমরা কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, এ নেটের দুটো কম্পোনেন্টে ভেঙেছি, এখানে এ হচ্ছে জি এর সমান। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন রয়েছে ভেলোসিটি নিয়ে। আমি কি বলেছি? ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের মধ্যে যদি ভেলোসিটি অশূন্য হয়, যদি ভেলোসিটি ভেক্টরটা অশূন্য হয়, সেক্ষেত্রে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশান থেকে আমরা ডিরেকশন অফ মোশন পাবো, ঠিক। কিন্তু যদি ভেলোসিটি ভেক্টরটাই শূন্য হয়ে যায়, তাহলে কি বাকি থাকবে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের ডিরেকশন থেকে সেখানে আমরা ডিরেকশন অফ মোশন পাবো। তাহলে এখানে অ্যাক্সিলারেশন বাকি আছে, তাহলে ডিরেকশন অফ মোশন কীরকম পাবো? এই দিক বরাবর। আমরা শুধুমাত্র ডিরেকশন অফ মোশন দেখছি। প্রথমে দেখেছিলাম ডিরেকশন অফ মোশন হচ্ছে ভেলোসিটি ভেক্টর বরাবর ওপর দিকে, এবং লোকটার এক্স অ্যাক্সিস বরাবর লোকটার ডিরেকশন অফ মোশন দেখবে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে, অর্থাৎ পিছনের দিকে। তাহলে লোকটা ইনিশিয়ালি কী দেখতে পাবে? লোকটা এভাবে দাঁড়িয়ে আছে, বলটাকে ছোড়ার পরে দেখতে পাবে যে বলটা ঠিক এই মুহূর্তে জাস্ট আফটার রিলিজ, অর্থাৎ ধরা যাক টি ইকুয়ালস টু 0+dt টাইম পরে, খুব কম সময় পরে, 0.001 সেকেন্ড পরে দেখতে পাবে যে বলটা জাস্ট পিছন দিকে যাচ্ছে এবং ওপর দিকে যাচ্ছে, এবং এইভাবে কোনো একটা প্রজেক্টাইল মোশন না, এক্ষেত্রে প্যারাবোলিক মোশন হবে। এখানে আরও ভালো করে দেখে নাও যে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন 0 হয়, এরকম করে ছোড়া হয় কোনো বস্তুকে ইউ ভেলোসিটি দিয়ে, তার মধ্যে অ্যাক্সিলারেশন থাকে জি নিচের দিকে, এবং এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সিলারেশন থাকে না। এক্ষেত্রে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সিলারেশন রয়েছে দিস, এবং জিও রয়েছে বর্তমান, এবং ইউ হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, সেটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর ওপর দিকে রয়েছে। তাহলে এটা পারফেক্ট প্রজেক্টাইল মোশন নয়, কিন্তু প্যারাবোলিক মোশন। তাও প্যারাবোলিক কোন দিকে? ব্যাকওয়ার্ডস, পিছন দিকে চলে যাচ্ছে, এবং নট প্রজেক্টাইল মোশন। আমাদের যেমন গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, সেরকম মোশন না। প্যারাবোলিক অধিবৃত্তাকার গতিপথ হবে, এবং লোকটা থেকে ক্রমশ এটা দূরে চলে যাবে, অর্থাৎ পিছন দিকে চলে যাবে। অর্থাৎ বলটাকে যদি পড়তেও হয়, তাহলে আইদার গাড়ির বাইরে পড়বে পিছন দিকে, অথবা গাড়ির মধ্যেই ব্যক্তির পিছনে, বিহাইন্ড দ্য কার, এখানে যে একটা অপশান দেওয়া ছিল সেরকমভাবে পড়বে। কোথায় গেল? ইন দ্য কার অ্যাহেড অফ দ্য, এখানে ইন দ্য কার বিহাইন্ড অফ দ্য পার্সন, এইভাবে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা একটুখানি কঠিন গেল এই কনসেপ্টটা। এবার এর থেকে একটুখানি সহজ একটা কনসেপ্ট নেই। সহজ বলতে এই কনসেপ্টগুলোই কিন্তু বারবার করে কাজে লাগবে, কিন্তু একটু সহজ প্রবলেম, সেটা হচ্ছে লিফট প্রবলেম, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। লিফট প্রবলেমে কি বলেছে? এখানে একটা লিফটের মধ্যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, এবং সে বলটাকে রিলিজ করেছে। যদি কোনো কিছু রিলিজ বলা হয়, এখানে পুরো কোয়েশ্চেনটা আসেনি, যাই হোক, রিলিজিং দ্য বল ফ্রম রেস্ট, কিছু বলা না থাকলেও ধরে নেওয়া হয় রিলিজ করা মানে হচ্ছে বলটাকে স্থির অবস্থা থেকে ছুড়ে দেওয়া, স্থির অবস্থা থেকে ড্রপ করা, ফেলে দেওয়া, ছেড়ে দেওয়া। ফাইন টাইম টেকেন বাই দ্য বল, এখানে একটু বোঝা যাচ্ছে না, যাই হোক, টাইম টেকেন বাই দ্য বল টু হিট দ্য লিফট। যেখানে দুটো কেস দিয়েছে, প্রথমটা বলেছে যে অ্যাক্সিলারেশন অফ লিফট দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ডাউনওয়ার্ডস, এবং পরেরটার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন অফ লিফট হচ্ছে 12 মিটার/সেকেন্ড স্কোয়ার ডাউনওয়ার্ডস। এখানে দেখো আমরা জি এর ভ্যালু জানি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এক্ষেত্রে অ্যাক্সিলারেশন অফ লিফট হচ্ছে জি এর চাইতে বড়। তো ওই ব্যাপারটা আমরা কাজে লাগাবো পরে, দেখা যাক। প্রথম কেসে দেখে নেওয়া যাক, আমি এখানে লিখে রেখেছি। ইউ অফ লিফট দেওয়া রয়েছে
অ্যাক্সেলেরেশন অফ লিফট দেওয়া রয়েছে। লিফটের বিভিন্ন ডাইমেনশনগুলো আছে। বলের হাইট হচ্ছে 2 মিটার্স এবং লিফটের টোটাল হাইট হচ্ছে 14 মিটার্স। ঠিক আছে, এবার যখন বলটাকে ব্যক্তিটা স্থির অবস্থা থেকে ছুঁড়েছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ইউ অফ বল উইথ রেসপেক্ট টু পার্সন পি হচ্ছে 0। এটা আমরা একটু আগে দেখেছি বের করে। এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাক, এই অঙ্কে এখানে দেখো, এখানে আমরা এটা একদম ভেক্টর সাইন দিয়ে নিয়ে, এখানে নয়, এখানে আমরা একদম ভেক্টর সাইন দিয়ে বের করেছিলাম। কিন্তু এটা একদম বলে দেওয়া রয়েছে যে বলটাকে যদি ইউ রিলেটিভে ছড়া হয় পার্সনের সাপেক্ষে, তাহলে বলের রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য পার্সন হবে যেটা দেওয়া আছে, ইউ রিলেটিভ দেওয়া থাক, 0 দেওয়া থাক, যাই থাক। এক্ষেত্রে 0তে ছড়া হয়েছে, মানে স্থির অবস্থা থেকে লোকটা ড্রপ করেছে, তাহলে লোকটার সাপেক্ষে আমরা এখানে করছি। এখানে কিন্তু আমরা সব কিছু কাজ করছি উইথ রেসপেক্ট টু পার্সন পি, এটা আমরা বলে দেওয়া ভালো ছিল। এখানে গ্রাউন্ডের সাপেক্ষে করছি না, কেন করছি না সেটা আমরা দেখব পরে। তাহলে ইউ অফ বল উইথ রেসপেক্ট টু পি হচ্ছে 0। দেন একইভাবে এ অফ বল উইথ রেসপেক্ট টু পি, এটা আমরা বলেছিলাম ম্যাথামেটিক্যালি বের করা যায়, অথবা আমাদের রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা দিয়ে, রিলেটিভ ভেলোসিটি যেমন করে আমরা শর্টকাট করি সেইভাবে করা যায়। কেমন করে? বলের মধ্যে, বলটাকে যখন ছাড়া হলো জাস্ট আফটার রিলিজ, বলের মধ্যে কোনো গ্রাউন্ডের সাপেক্ষে দেখলে বলের মধ্যে কোনো অ্যাক্সিলারেশন সঞ্চার হবে না, ব্যক্তি থেকে কোনো ট্রান্সফার হবে না। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা একটু ক্যালকুলেট করে নিতে হয়। বলের মধ্যে অ্যাক্সিলারেশন থাকছে নিচের দিকে জি, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড লিফটের মধ্যে এবং লিফটের মধ্যে থাকা ব্যক্তির মধ্যেও, পার্সন পি এর মধ্যে, এবং সে লিফটে রয়েছে, তার অ্যাক্সিলারেশন এখানে দেওয়া রয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে রিলেটিভ ভেলোসিটি এ অফ বল উইথ রেসপেক্ট টু পি, তাহলে পি এর অ্যাক্সিলারেশনকে করব আমরা 0 এবং তাকে উল্টো দিকে অ্যাড করে নেব এইভাবে। তাহলে নেট অ্যাক্সিলারেশন থাকলো 10 নিচে, ওপরে 4, তাহলে নিচের দিকে 6। সো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এখানে নিচের দিকে এইভাবে লিখে দিচ্ছি, রাইট? আচ্ছা, এবার দেখো বলটা কোন দিকে যাবে। বলের মধ্যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, বলের মধ্যে অ্যাক্সিলারেশন রয়েছে। আমি বলেছিলাম ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন দুইয়ের ভ্যালু যদি অশূন্য, ভেলোসিটি ভেক্টর যদি অশূন্য থাকে সেটা প্রিডমিনেন্ট হবে ইন ডিসাইডিং দ্য ডিরেকশন অফ মোশন। কিন্তু ভেলোসিটি ভেক্টরই এক্ষেত্রে 0, সেক্ষেত্রে কী বাকি থাকবে? অ্যাক্সিলারেশন। সে নির্ণয় করবে যে গতির অভিমুখ কেমন হবে। তাহলে এখানে গতির অভিমুখ কোন দিকে হবে? ডাউনওয়ার্ডস। তাহলে ডাউনওয়ার্ডস মোশন হবে। কার সাপেক্ষে এটা? এটা হচ্ছে আমরা সবসময় পার্সন পি এর সাপেক্ষে করেছি, তাহলে এটা পি অবজার্ভ করবে। ঠিক আছে, তাহলে বলটা পি কি দেখবে? ইভেনচুয়ালি বলটা গিয়ে লিফটের ফ্লোরকে হিট করেছে, এখানে কোথাও গিয়ে হিট করেছে। এবার খুব ভালো করে দেখো, এটা কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে নয়, এটা পার্সন পি এর সাপেক্ষে, তার সাপেক্ষে লিফটটা স্থির রয়েছে। তাহলে বলটা কত সরণ হয়েছে পি এর সাপেক্ষে? তাহলে এস অফ বল উইথ রেসপেক্ট টু পার্সন পি হচ্ছে নিচের দিকে, তো আমি অ্যাক্সিলারেশন নিচের দিকে রয়েছে, সরণও নিচের দিকে হচ্ছে, ভেলোসিটি তো 0 দেওয়া আছে, তো আমি সব কিছুকে নিচের দিকে পজিটিভ ধরে নিচ্ছি, রাইট? তো নিচের দিকটাকে আমি পজিটিভ ধরে নেবো সব কিছু। তো সরণকেও পজিটিভ ধরবো। সরণ কত হবে? পার্সনের সাপেক্ষে বলের, পার্সন তো ভূমিতে দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে বলের সরণ কত হবে? 2 মিটার, ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ রিলেটিভ, এখানে সব কিছু পার্সনের সাপেক্ষে, তো রিলেটিভ টু পার্সন পি, ইউ হচ্ছে 0 ইন্টু টি প্লাস, কারণ আমি নিচের দিকে পজিটিভ ধরে নিয়েছি, প্লাস এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে 6 টি স্কোয়ার। তাহলে এটাকে সলভ করতে গেলে কত পাচ্ছি? এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 6। সো টি এর পজিটিভ ভ্যালু নেব, দ্যাট উইল বি 2 ডিভাইডেড বাই √3। এত সেকেন্ড পরে কোথায় গিয়ে হিট করবে? হিটস দ্য ফ্লোর। বোঝা গেল? এখানে রিলেটিভ অ্যাক্সিলারেশন, রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ অ্যাক্সিলারেশন বের করলাম। দেন দেখলাম যে বলটা লোকটার সাপেক্ষে কোন দিকে মোশন করবে। ডাউনওয়ার্ডস মোশন হলে এক সময় গিয়ে ফ্লোরে হিট করবে, মেঝেতে হিট করবে। তাহলে মেঝের দূরত্ব বের করলাম, এই দূরত্ব হিট করবে পার্সনের সাপেক্ষে।
তাহলে এখান থেকে আমরা টাইম বের করলাম। এবার এই একই অঙ্ক যদি আমরা গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে দেখতাম তাহলে অঙ্কটা বেশ কঠিন হয়ে যেত, কারণ গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখো বলটা, গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে কী দেখা যায়, বলটার মধ্যে পার্সনের ভেলোসিটি আমাকে ট্রান্সফার করতে হবে, তাহলে বলের মধ্যে ভেলোসিটি দাঁড়াবে, আমি এটাকে নিচে লিখে নিচ্ছি, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে কী দাঁড়াতো, বলের মধ্যে নিচের দিকে লিফটের ভেলোসিটি সঞ্চার করতে হবে 8। আচ্ছা, বলের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে পার্সনের সাপেক্ষে 0, তো তার দরকার নেই। তার অ্যাক্সিলারেশন কী হবে, এটা হচ্ছে ইউ অফ বল হয়ে যেত উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। অ্যাক্সিলারেশন কত হতো, অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না, তো অ্যাক্সিলারেশন হচ্ছে জি অর্থাৎ 10। এবার টি সময় পরে, ধরা যাক কোনো একটা টি সময় পরে বলটা, আচ্ছা এক্ষেত্রে গ্রাউন্ডে বসে থাকা লোকটা কি দেখবে বলের ডিরেকশন, যদি ইউ এবং অর্থাৎ ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন দুই দেওয়া থাকে তাহলে ভেলোসিটির ডিরেকশন ডিসাইড করবে যে কোন দিকে বলটা পড়বে, তো ভেলোসিটির ডিরেকশন ডাউনওয়ার্ডস, তো বলটা গ্রাউন্ডের সাপেক্ষেও, গ্রাউন্ডে বসে থাকা লোকও দেখবে বলটা ডাউনওয়ার্ডস আসছে, রাইট। আচ্ছা, কিন্তু সমস্যা হবে যে বলটা তো কিছু সময় পরে, টি সময় পরে নিচের দিকে নেমে এলো, কিন্তু সেই সময় লিফটটাও তো একটা ইনিশিয়াল ভেলোসিটি, একটা অ্যাক্সিলারেশন দিয়ে নিচের দিকে নেমে আসবে, এবং তাদের বল এবং লিফটের মধ্যে ইনিশিয়াল একটা ডিস্টেন্স দেওয়া আছে 2 মিটার। তাহলে আমরা এরকম কলিশনের অঙ্কে করেছি, ভেবে দেখো এখানে বলটা লিফটের ফ্লোরে গিয়ে কোলাইড করছে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা গ্রাউন্ডের সাপেক্ষে করতে যাব না, এই রকম অঙ্ক কোনো একটাকে আমরা স্থির করে ফেলতাম কলিশনের অঙ্কে, আইদার ভার্টিক্যাল কলিশন বা হরাইজন্টাল কলিশনের অঙ্কে। এক্ষেত্রেও এক কাজ করব, লিফটকে স্থির করব এবং লিফটের সাপেক্ষে সব কিছু দেখার চেষ্টা করব। তাহলে বোঝা গিয়েছে। আচ্ছা, এর পরের পার্টটা একটু কঠিন ছিল, সেটা হচ্ছে যে লিফটের ভেলোসিটিকে, লিফটের অ্যাক্সিলারেশনকে আমরা জি এর চাইতে বেশি করে দিলাম, দিস ইজ গ্রেটার দ্যান জি, মড অফ জি, তো 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে বলটা কোথায় গিয়ে কখন কেমনভাবে হিট করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা কাজ করি, লিফটের সাপেক্ষে সব কিছু ধরে নিই। তাহলে উইথ রেসপেক্ট টু পার্সেন্ট পি, পি কোথায় দাঁড়িয়ে আছে, লিফটে। আচ্ছা, তাহলে একবারে প্রথমে তো রিলেটিভ ভেলোসিটি কি সেটা 0 আমরা বের করলাম, তাহলে রিলেটিভ ভেলোসিটি নিচের দিকে এরকম 0 বসিয়ে দিই। ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু পার্সেন্ট পি হচ্ছে 0। অ্যাক্সিলারেশন যাই ইচ্ছা থাক, কিন্তু বলটাকে তো স্থির অবস্থায় ফেলেছে, সুতরাং এরকম করে বের করে নিলাম। আচ্ছা, অ্যাক্সিলারেশন এবার অসুবিধা হবে, অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত, আমরা একবারে এটা আমরা বের করছি, অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু পি বের করছি। তাহলে তার জন্য কি করবে, অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হচ্ছে জি, তার ভ্যালু তো 10, কারণ অ্যাক্সিলারেশন জাস্ট আফটার রিলিজ ট্রান্সফার হয় না, এগুলো সব কিছু আমরা জাস্ট আফটার রিলিজ করছি, জাস্ট আফটার রিলিজ। আচ্ছা, লোকটার অ্যাক্সিলারেশন অথবা লিফটের অ্যাক্সিলারেশন কত, গ্রাউন্ডের সাপেক্ষে দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের দিকে। তাহলে আমি লোকটার অ্যাক্সিলারেশনকে করব 0, একে করব 0, একে উল্টে অ্যাড করে দেবো ওপর দিকে। তাহলে এবার দেখো 12 মাইনাস 10, ওপর দিকে দাঁড়ালো 12। এর আগের অঙ্কটায় নেট অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু পার্সেন্ট দাঁড়িয়েছিল নিচের দিকে, এক্ষেত্রে কিন্তু অ্যাক্সিলারেশনটা হচ্ছে ওপর দিকে এবং ইউ অফ বল হচ্ছে 0। তাহলে এবার বলো বলের মোশন কোন দিকে হবে, ভেলোসিটি যদি অশূন্য থাকতো তাহলে ভেলোসিটি ভেক্টর ডিসাইড করতো কোন দিকে তার গতিমুখ হবে, কিন্তু এক্ষেত্রে ভেলোসিটি ভেক্টর 0, পড়ে আছে অ্যাক্সিলারেশন, সুতরাং রিলেটিভ অ্যাক্সিলারেশনের ডিরেকশন যেহেতু ওপর দিকে, তো এ দেখবে, এ অবজার্ভস, পি অবজার্ভস দ্যাট, পি অবজার্ভস, এক্ষেত্রে কি আমি কোথাও এ লিখেছিলাম, এক মিনিট, পি লিখেছিলাম, ঠিক আছে। পি অবজার্ভ কী করবে, পি এর সাপেক্ষে বলটার আপওয়ার্ডস মোশন হবে। এবার আপওয়ার্ডস মোশন মানে হচ্ছে বলটা ইভেনচুয়ালি, লোকটা দেখবে বলটাকে ওপর দিকে চলে যেতে, এবং ওপর দিকে উঠে গেলে সে কী করবে, সিলিংয়ে গিয়ে হিট করবে, ফ্লোরে কিন্তু হিট করবে না, সিলিংয়ে গিয়ে হিট করবে, ঠিক আছে। তাহলে তাকে পার্সনের সাপেক্ষে, পার্সন যদি স্থির আছে, সে ভূমিতে দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে বলটার সরণ কীরকম হবে, এতখানি সরণ হবে।
14 মাইনাস 2 12 মিটার। তাহলে এস অফ, এবার অঙ্কটা সহজ হয়ে যায়, এস অফ বল উইথ রেসপেক্ট টু পার্সন হচ্ছে 12 মিটার। এই জিনিসটাতেই ভুল হয় যে বলটা কোথায় গিয়ে, জন্য আমাকে ডিরেকশন অফ মোশন কেমন করে ভেলোসিটি অ্যাক্সেলারেশন দেওয়া থাকলে বের করতে হয় সেটা আমাকে জেনে রাখতে হবে। তাহলে এস অফ বল হচ্ছে 12 মিটার, দ্যাট উইল বি ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন হচ্ছে ওপর দিকে, সরানো ওপর দিকে, তো ওপর দিকটাকে আমরা পজিটিভ ধরে নিয়ে কাজ করি। দ্যাট উইল বি ইউটি, ইউ এর ভ্যালু তো 0, প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তাহলে টাইম অফ কলিশন, তাহলে বলটা আপওয়ার্ড মোশনে গেছে এবং সিলিংয়ে গিয়ে হিট করেছে, রাইট? তাহলে টাইম অফ কলিশন বলতে বলটা লিফট কত সময় পরে হিট করেছে, দ্যাট উইল বি 2 × 12 ডিভাইডেড বাই 12 তার আন্ডার রুট। আগের অঙ্কটাতে একটু মনে হয় না, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এত সেকেন্ড 12 কেটে গেল, ধর √2 সেকেন্ড। এবং এই সময় পরে কোথায় গিয়ে হিট করেছে? সিলিংয়ে গিয়ে হিট করেছে। এবার এই অঙ্কটাকে দেখো, এখানে দেখতে পাবে যে এই অঙ্কটা একটুখানি কাউন্টার ইনটিউটিভ। আমরা একটা লিফটে দাঁড়িয়ে বলকে ছাড়লাম, কিন্তু বলটা নিচে যাওয়ার বদলে বলটা উপরে গিয়ে লিফটকে হিট করলো, ঠিক আছে? এবার তাহলে বলটা কি অ্যাকচুয়ালি হিট করলো? অ্যাকচুয়ালি বলতে গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে জিনিসটাকে আমরা কেমন করে দেখতে পাবো? গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে কি বলটা উপর দিকে চলে যেতে দেখবো? সেরকম তো জেনারেলি হওয়ার কথা নয়। তাহলে একবার আমরা এটাকে দেখে নেওয়া যাক। এটাকে আলাদা করে কপি করে দেখাচ্ছি। গ্রাউন্ডের সাপেক্ষে এবার কেন আরও একটু ছিল, ঠিক আছে? তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে কেমন হবে ব্যাপারটা? এখানে আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, আমার সাপেক্ষে কীরকম হবে? গ্রাউন্ডের সাপেক্ষে বলকে কেমন করে দেখবে? বলের ভেলোসিটি কি দেখবে? জাস্ট আফটার রিলিজ ভেলোসিটি ট্রান্সফার হয়ে যায়। তাহলে লিফটের ভেলোসিটি ট্রান্সফার হয়ে যাবে বলের মধ্যে। বলের রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু পার্সন তো 0 রয়েছে, কিন্তু লিফটের ভেলোসিটি ট্রান্সফার হয়ে যাবে। লিফটের ভেলোসিটি ট্রান্সফার হলে একই দিকে হবে, নিচের দিকে 8 মিটার পার সেকেন্ড। এবার দেখো, বলের অ্যাক্সেলারেশন যাই হোক, বলের অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে জি হবে, গ্রাউন্ডের সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। কিন্তু যাই হোক, অ্যাক্সেলারেশন ভেলোসিটির ভ্যালু নিচের দিকে রয়েছে, ভেলোসিটির ডিরেকশন নিচের দিকে রয়েছে। তাহলে ডিরেকশন অফ মোশন গ্রাউন্ডের সাপেক্ষে কী হবে? বলে নিচের দিকে। এবার এটা কীরকম হলো যে গ্রাউন্ড বলটাকে দেখবে নিচের দিকে যেতে, কিন্তু ভেতরে বসে থাকা লোকটা দেখছে ওপর দিকে যেতে। তার কারণ হচ্ছে কিছু সময় পরে, সময় পরে, এর ভ্যালু আমরা এখানে বের করে রেখেছি কত? √2 সেকেন্ড। তাহলে √2 সেকেন্ড সময় পরে কীরকম হবে কেসটা? বলটা এই অবস্থা থেকে, ধরা যাক এরকম হাইট থেকে নিচের দিকে পড়বে, গ্রাউন্ডের সাপেক্ষে আমরা দেখছি, গ্রাউন্ডের সাপেক্ষে নিচের দিকে পড়বে, এত হাইটে যাবে, এখানে গিয়ে বলটা দাঁড়াবে। এবং সেই সময় বলটা যাচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে অ্যাক্সেলারেশনে। তার ইনিশিয়াল ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড। লিফটেরও ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, কিন্তু তার অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাক্সেলারেশনটা বেশি। সুতরাং লিফটটা এই অবস্থাতে এরকমভাবে, 1 মিনিট, ঠিক আছে, লিফটটা এতখানি ডিস্টেন্স চলে যাবে, লিফটটা কিন্তু বেশি ডিস্টেন্স কভার করে যাবে। এখানে লিফটের গ্রাউন্ড ফ্লোরটা এতখানি ডিস্টেন্স কভার করে যাবে। অ্যাজ এ রেজাল্ট বলটা গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে বলটা নিচে নামছে, কিন্তু লিফটটা আরও বেশি নিচে নামছে এবং ইভেনচুয়ালি বলটা গিয়ে লিফটের সিলিং গিয়ে আঘাত করবে। সেই জন্য গ্রাউন্ড ফ্রেমের ক্ষেত্রে এইরকম কলিশনের, এইরকম লিফটের অঙ্ক গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে আমরা করি না, সবসময় লিফটের সাপেক্ষে করি, ঠিক আছে? আচ্ছা, এবার এখানকার ফাইনাল পার্ট হচ্ছে আমার একটু এসএইচএম। হ্যাঁ, আমরা যেহেতু ডিরেকশন অফ মোশন এর কিছু কনসেপ্ট দেখলাম, যে যদি ভেলোসিটি ভেক্টর অ্যাক্সেলারেশন, আমরা আরেকবার বলে দিচ্ছি, এটা বারবার বলছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, এরপরে এসএইচএমে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তার একটা জাস্ট হিন্ট আমি দিয়ে রাখছি, এখানে এসএইচএম আমি পড়াচ্ছি না। ভেলোসিটি ভেক্টর, অ্যাক্সেলারেশন ভেক্টর দুই যদি দেওয়া থাকে, যদি ভেলোসিটি ভেক্টর অশূন্য হয় তাহলে তো সেটাই ডিসাইড করবে ডিরেকশন অফ মোশন, গতির অভিমুখ কোন দিকে হবে।
যদি ভেলোসিটি ভেক্টরটা শূন্য হয়ে যায়, অশূন্য হলে সে ডিসাইড করবে, যদি শূন্য হয়ে যায় তখন অ্যাক্সিলারেশন ভেক্টর কামস ইন টু প্লে ইন ডিসাইডিং দ্য ডিরেকশন অফ মোশন। ঠিক আছে, তাহলে এবার সিম্পল হারমোনিক মোশন, এগুলো তোমরা পড়ে এসছো অথবা এর আগে নিচু ক্লাসেও হয়তো পড়ে এসছো কিছু কিছু, যে একটা সিম্পল পেন্ডুলাম রয়েছে, সিম্পল একটা পেন্ডুলামকে জাস্ট খুব কম একটা অ্যাঙ্গেলে ঝুলিয়ে দিলে সেটা এরকমভাবে সরল দোলগতি সম্পন্ন করতে থাকে একটা প্রায় সরল রেখা বরাবর। এর গতিপথ যদি থিটার ভ্যালু খুব ছোট্ট হয়ে যায়, ধরা যাক 1 ডিগ্রির চেয়েও ছোটো, তাহলে এটা প্রায় সরলরেখা বরাবর সিম্পল হারমোনিক মোশন সরল দোলগতি সম্পন্ন করবে। এবার সরল দোলগতির ক্ষেত্রে মেন যে ফর্মুলা, গভর্নিং ফর্মুলা, সেটা দ্বারা একটা ফর্মুলা হয় F = -kx এইভাবে, এবং সেখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু পেয়ে যাই m দিয়ে ভাগ করে ফোর্সকে, অ্যাক্সিলারেশন = -ω²x। এগুলো পরে হবে। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। এটা কিন্তু যে কোনো ডিসপ্লেসমেন্ট নয়, ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। মিন পজিশন বলতে কি বোঝায়? পেন্ডুলামটা যদি একদম নিচে থাকে এইরকমভাবে, এই পজিশনটাকে মিন পজিশন বলে। মিন পজিশন মানে এই অবস্থাতে পেন্ডুলামের ওপরে ফোর্স হচ্ছে 0, এই অবস্থায় এর ওপরে নেট ফোর্স হচ্ছে 0। নেট ফোর্স 0 হওয়ার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে 0 হবে, রাইট? কন্ট্রোল হয়ে গেল, ঠিক আছে, আমি এটাকে ভালো করে লিখে দিই। মিন পজিশানে এফ নেট 0 হয়, নেট ফোর্স 0 হওয়া মানে ইকুইলিব্রিয়াম পজিশন, একে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশনও বলা হয়, অনেকগুলো নাম আছে, মিন পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন, অরিজিন। ফোর্স 0 হওয়ার মানে তাকে মাস দিয়ে ভাগ করলে অ্যাক্সিলারেশনও 0 হবে, ঠিক আছে। এবার তাহলে মিন পজিশনে অ্যাক্সিলারেশন 0 হয়। এক্সট্রিম পজিশন, বলটা যখন একদম এই পজিশনে গেল, এক্সট্রিমে গেল, x=+a হচ্ছে আমার এক্সট্রিম পজিশন। এই পজিশনে এসে বলের অ্যাক্সিলারেশনের ভ্যালু, এখানে এক্সের ভ্যালু a বসিয়ে দাও, তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু দাঁড়াবে -ω²a। এটা অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু আমাদের ঠিক আছে অ্যাক্সিলারেশনের একটা ভ্যালু রয়েছে। সবসময় ফোর্স এই সরল দোলগতির ক্ষেত্রে ফোর্স সবসময় মিন পজিশনের দিকে ডিরেক্টেড থাকে। এবার মিন পজিশন হচ্ছে x=0, আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশান, এই ডিরেকশানটা হচ্ছে পজিটিভ এক্স, লেফট ডিরেকশানটা হচ্ছে আমার নেগেটিভ এক্স, ঠিক আছে। তাহলে অ্যাক্সিলারেশন এক্সট্রিম পজিশনে এসে অ্যাক্সিলারেশন মিন পজিশনের দিকে, অর্থাৎ এই ডিরেকশানে থাকে, সেই জন্য -ω²a মাইনাস ভ্যালুটা নেওয়া হয়, কারণ নেগেটিভ এক্সের দিকে ডিরেক্টেড থাকে। তাহলে এখানে অ্যাক্সিলারেশনের একটা ভ্যালু এলো, কিন্তু এক্সট্রিম পজিশন মানে কি? এখানে এসে পেন্ডুলামটা স্থির হবে কিছু সময়ের জন্য, তারপর আবার মানে মুহূর্তের জন্য স্থির হবে এবং আবার উল্টো দিকে চলতে শুরু করবে, এদিক থেকে ইকুইলিব্রিয়াম থেকে এদিকে যাবে, তারপর এক্সট্রিমে যাবে, এক্সট্রিম থেকে আবার ফেরত আসবে ইকুইলিব্রিয়ামে, আবার অপোজিট এক্সট্রিম x=-a-তে যাবে, আবার ফেরত আসবে ইকুইলিব্রিয়ামে। এইভাবে সম্পূর্ণ একটা চক্র সম্পন্ন করবে, সাইকেল সম্পন্ন করবে, রেভলিউশন বা সাইকেল সম্পন্ন করবে, ঠিক আছে। রেভলিউশন বলা হয় না, সাইকেল বলা হয় সেই চেমের ক্ষেত্রে। আচ্ছা, কি বলছিলাম? অ্যাক্সিলারেশনের ভ্যালু তাহলে এক্ষেত্রে রয়েছে, কিন্তু এক্ষেত্রে এই অবস্থা এক্সট্রিমে এসে ভেলোসিটি 0 হয়ে যায়, স্থির হয়ে যায়, মানে ভেলোসিটি 0 হয়ে যায়। অন্য এক্সট্রিমেও একই রকম হয়, ভেলোসিটি তো 0 হয়, অ্যাক্সিলারেশনের ভ্যালু, অ্যাক্সিলারেশন দেখো এই এক্সট্রিমে আসার পরে অ্যাক্সিলারেশন বা ফোর্সের ভ্যালু সবসময় মিন পজিশনের দিকে কাজ করবে। সো ফোর্স এই বরাবর কাজ করছে, অ্যাক্সিলারেশনটা পজিটিভ এক্সের দিকে, অর্থাৎ আমার রাইট সাইডে কাজ করবে। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু এক্ষেত্রে হবে ω²a, পজিটিভ প্লাস ω²a, ঠিক আছে। এখানেও তোমরা দেখতে পারো এই ইকুয়েশানে এক্সের ভ্যালু একবার প্লাসে বসাও, একবার মাইনাসে বসাও, তোমরা ভ্যালু পেয়ে যাবে। আর ভ্যালু মনে রাখার কিছু নেই, আমার এখানে মেন কথা হচ্ছে এই এক্সট্রিম পজিশনে অ্যাক্সিলারেশনের ভ্যালু রয়েছে কিন্তু ভেলোসিটির ভ্যালু 0, এই এক্সট্রিমে অ্যাক্সিলারেশনের ভ্যালু রয়েছে, ভেলোসিটির ভ্যালু 0। এবার বলো, ভেলোসিটির ভ্যালু যদি 0 হয় তাহলে ডিরেকশন অফ মোশন কে ডিসাইড করে? অ্যাক্সিলারেশন। এই এক্সট্রিমে ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন হচ্ছে আমার লেফট সাইডের দিকে, -x এর দিকে, -ω²a।
তাহলে ডিরেকশান অফ মোশন কোন দিকে হবে, আমি এখানে লিখে রাখি, অ্যাক্সিলারেশন হচ্ছে এই ডিরেকশানে, তাহলে ডিরেকশান অফ মোশন কোন দিকে হবে, মিন পজিশনের দিকে, অর্থাৎ আমার লেফট হ্যান্ডের দিকে, অর্থাৎ মাইনাস এক্স ডিরেকশনের দিকে। আচ্ছা, নেগেটিভ এক্সট্রিমে কী হয়? নেগেটিভ এক্সট্রিমে ভেলোসিটি শূন্য, অ্যাক্সেলারেশন ভেক্টর রাইট সাইডে অর্থাৎ প্লাস এক্সের দিকে কাজ করতে শুরু করে। তাহলে ডিরেকশন অফ মোশন কোন দিকে হবে? এটা হচ্ছে ডিরেকশন অফ মোশন। ডিরেকশন অফ মোশন কোন দিকে হবে? প্লাস এক্সের দিকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের দিকে। সেটাই তোমরা বুঝতে পারো যে পেন্ডুলামকে একদম এক্সট্রিমে পৌঁছালে আবার সেটা মিন পজিশনে ফেরত আসে, আবার মিন পজিশন থেকে এক্সট্রিমে চলে যায়। এবার মিন পজিশনে কী হয়? মিন পজিশনে অ্যাক্সিলারেশন শূন্য, কিন্তু মিন পজিশনে ভেলোসিটির একটা ভ্যালু থাকে। ঠিক আছে, আমরা ভেলোসিটির ভ্যালু বেরও করতে পারি, ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়, এটা দেখতে পারি। যাই হোক, এবং এই ভ্যালু মিন পজিশনে রাখলে ম্যাক্সিমাম হয় প্লাস অর মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এক্স ইকুয়াল টু জিরোতে ভি এর ভ্যালু প্লাস অর মাইনাস ওমেগা এ হয়, এটা হচ্ছে ভি অফ ম্যাক্সিমাম। তাহলে যাই হোক, এই মিন পজিশনে অ্যাক্সিলারেশন শূন্য হয়, ভেলোসিটিও যদি শূন্য হয়ে যেত তাহলে বস্তুটা স্থির থাকতো, সরল দোলগতি সম্পন্ন করতো না। সুতরাং এই অবস্থায় মিন পজিশনে অ্যাক্সিলারেশন শূন্য, ফোর্স শূন্য থাকা সত্ত্বেও কোনো একটা ভেলোসিটি রয়েছে। এবার আমরা জানি কি, ভেলোসিটি ভেক্টর দেওয়া থাকলে তার ভ্যালু যদি জাস্ট অশূন্য হয়, যা কিছু ভ্যালু থাক, তাহলে অ্যাক্সিলারেশন ভেক্টরটা আমাকে লিখতেও হবে না কোন দিকে রয়েছে। ডিরেকশন অফ মোশন সবসময় ভেলোসিটি ভেক্টর ডিসাইড করবে। তাহলে যদি ভেলোসিটি ভেক্টর এই বরাবর থাকে পজিটিভ এক্সের দিকে, তাহলে ডিরেকশন অফ মোশন হবে প্লাস এক্সের দিকে। যদি ভেলোসিটি ভেক্টর থাকে মাইনাস এক্সের ডিরেকশনে, তাহলে ডিরেকশন অফ মোশন হবে মাইনাস এক্সের দিকে। ঠিক আছে? আচ্ছা, যদি এদের মাঝামাঝি কোনো একটা বিন্দুর জন্য দেখে নেওয়া যাক, তাহলে আমার পুরো এটা ডিসকাশনটা কমপ্লিট হয়ে যাবে। 0 এবং এর মাঝে ধরা যাক দিস ইজ এক্স ইকুয়ালস টু এ বাই টু, কোনো একটা পয়েন্ট রয়েছে, দিস ইজ এক্স ইকুয়ালস টু এ বাই টু পয়েন্ট, প্লাস এ বাই টু পয়েন্ট রয়েছে। তাহলে এই পজিশানে এসে এখানে দেখো, মিন পজিশানে একটা ভেলোসিটি ছিল, দ্যাট ইজ ভেলোসিটি ম্যাক্সিমাম হতো। ঠিক আছে, ওটা আমরা এসএইচএম চ্যাপ্টারে দেখব। এক্সট্রিম পজিশনে ভেলোসিটি 0 হয়েছে, তাহলে ম্যাক্সিমাম থেকে 0 হতে গেলে এই এ বাই টু পজিশানে ভেলোসিটির কোনো একটা ভ্যালু থাকবে, ভেলোসিটি অশূন্য হবে। সুতরাং এই পজিশানে ডিরেকশন অফ মোশন কী হবে? দ্যাট উইল বি, ডিরেকশান উইল বি ভেলোসিটি ভেক্টরের ডিরেকশান। ভেলোসিটি ভেক্টর যদি পজিটিভ ডিরেকশানে থাকে তাহলে ডিরেকশন অফ মোশন পজিটিভ হবে, যদি ভেলোসিটি ভেক্টরটা নেগেটিভ ডিরেকশানে থাকে তাহলে ডিরেকশন অফ মোশন নেগেটিভ হবে। অ্যান্ড সেম গোস ফর নেগেটিভ এক্সের দিকে। এখানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ, তার মাঝে ধরা যাক দিস ইজ এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই টু পজিশন রয়েছে। মিন পজিশনে ভেলোসিটির ভ্যালু ম্যাক্সিমাম, এক্সট্রিম পজিশনে ভেলোসিটির ভ্যালু 0, তাহলে এদের মাঝে ভেলোসিটির কোনো একটা ভ্যালু থাকবে, দ্যাট উইল বি নট ইকুয়ালস টু 0। তাহলে ভেলোসিটি নট ইকুয়াল টু 0 হলে ডিরেকশন অফ মোশনকে ডিসাইড করবে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন। তাহলে এক্ষেত্রেও একইভাবে ভেলোসিটি ভেক্টর যদি পজিটিভ ডিরেকশানে থাকে তাহলে ডিরেকশন অফ মোশন পজিটিভ হবে, ভেলোসিটি ভেক্টর যদি নেগেটিভে থাকে তাহলে ডিরেকশন অফ মোশন নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, যদি কোনো অঙ্কে ভেলোসিটি ভেক্টর এবং অ্যাক্সিলারেশন ভেক্টর দেওয়া থাকে, এখানে অ্যাক্সিলারেশনকে সমতরণ না হলেও চলবে, এটা ইন জেনারেল, একদম জেনারেল কেস। যদি অ্যাক্সিলারেশনের ভ্যালু যা ইচ্ছা দেওয়া থাকে, যদি ভেলোসিটি ভেক্টরটা অশূন্য হলো, নট ইকুয়াল টু 0 হলো, তাহলে সেই ডিসাইড করবে ডিরেকশন অফ মোশন। কিন্তু যদি ভেলোসিটি ভেক্টরটা 0 হয়ে যায়, তখন অ্যাক্সিলারেশন ভেক্টর ডিসাইড করবে ডিরেকশন অফ মোশন। ঠিক আছে, তাহলে এই নিয়ে আমরা অনেক অঙ্ক করলাম, লিফটের প্রবলেম করলাম, এগুলো কঠিন অঙ্ক, বেশ কঠিন অঙ্ক, কারণ আমাকে অনেকগুলো 3-4টে কনসেপ্ট, যে কনসেপ্টগুলো খুব একটা নিজে থেকে ইন দেমসেলফ খুব একটা কঠিন না, কিন্তু সেগুলোকে ইউজ করে নিয়ে এইরকম কিছু অঙ্ক করলাম, এখানে কিছু থিওরিটিক্যাল অঙ্ক করলাম। আচ্ছা, এরপরে আমরা আপেক্ষিক গতিতে কোনো চলন্ত ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতি, নদীতে নৌকার গতি, এরোপ্লেনের কিছু প্রবলেম, এইরকম বিভিন্ন কনসেপ্ট, এছাড়া অপসারণ এবং আগমন আপেক্ষিক বেগ বলে একটা কনসেপ্ট রয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করব।